সিঙ্গাপুর ভ্রমণ শেষে আমি পৌঁছে গেছি দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি রঙিন স্বপ্নের দেশ মালয়েশিয়া। একদিকে আধুনিকতায় মোড়া এক বৈচিত্র্যময় মহানগর, কুয়ালালামপুরের আকাশ ছোঁয়া ভবন আর প্রযুক্তির ঝলক, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর নীল সাগরের কলতান। স্বচ্ছ নীল জল আর ছোট ছোট দ্বীপে ঘেরা মালয়েশিয়ার অন্যতম পর্যটন গন্তব্য রেদাং আইল্যান্ড। এই রেদাং আইল্যান্ডের সৌন্দর্য দেখতে তাই তো প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের আজকের এই পর্বে আমি জুলহাস কবির স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের এই পর্বে রেদাং আইল্যান্ডের সৌন্দর্য তুলে ধরতে চাই। ভ্রমণে কখনো কখনো পরিকল্পনা বদলে যায় হঠাৎ করেই। আমারও ঠিক তেমনটাই হলো। মালয়েশিয়ায় কয়েকদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু এখানে এসে মনে হলো এখনো অনেক কিছুই দেখার বাকি। তাই সিদ্ধান্ত নিলাম আরো কিছুদিন থেকে যাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে ঘুরছি এবং আমি আজকে এখান থেকে চলে যাব রেদাং আইল্যান্ড, যেটি কুলা তেরাঙ্গনুতে অবস্থিত। সেই রেদাং আইল্যান্ডে যাওয়ার জন্য আমার প্রায় 3 দিনের একটি সময় ব্যয় করা লাগবে। সেই ক্ষেত্রে আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে টিকিটটি করেছিলাম সেই টিকিটের একটি চেঞ্জ করা লাগবে। এই টাওয়ারটিতে বিমানের অফিস রয়েছে, সেখানে যাব এবং আমি বিমানের যে ফ্লাইট সেটি শিডিউলটি চেঞ্জ করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? বিমান কান্ট্রি ম্যানেজার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আসলে মূলত আমার হলো 3 দিনের জন্য ফ্লাইটটা একটু চেঞ্জ করতে হবে, আমি পিছাইতে চাই। আমি রেদাং আইল্যান্ডে যাব, তো ভাবলাম যে আসছি যেহেতু রেদাং আইল্যান্ডটা একটু ঘুরে যাই। কোনো অসুবিধা নেই। আপনার আমাদের যে মালয়েশিয়ার ফ্লাইটে ঈদের জন্য অনেক চাহিদা সম্পন্ন, আর প্যাসেঞ্জারদের প্রথম চয়েস হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আলহামদুলিল্লাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে সবচেয়ে ভালো লাগলো, খুব সহজেই আমি আমার ফিরতি ফ্লাইটের তারিখ পরিবর্তন করলাম মাত্র কয়েক হাজার টাকা খরচে। আপনার ইমেলে টিকিট আমি পাঠিয়ে দিয়েছি এবং আপনাকেও ধন্যবাদ বিমান অফিস ভিজিট করার জন্য। আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার রেদাং আইল্যান্ড ট্যুরটা সফল হোক, এটা আপনার জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাত 9টা। বুকিট বিন্তাংয়ের টাইম স্কয়ার হোটেল থেকে রওনা দিলাম টিবিএস বাস টার্মিনালের পথে। রাতের কুয়ালালামপুর শহরের ঝলমলে আলো আর নীরবতা উপভোগ করতে করতে মাত্র আধা ঘন্টায় পৌঁছে গেলাম টিবিএস বাস টার্মিনালে। আগে থেকেই অনলাইনে টিকিট কাটা হয়নি, তাই টার্মিনালে এসেই কিনতে হলো টিকিট। জনপ্রতি ভাড়া মাত্র 43 রিঙ্গিত, বাংলায় প্রায় 1100 টাকা। আমরা 2টি টিকিট কাটলাম কুলা তেরাঙ্গানু পর্যন্ত। দোতলা এই আরামদায়ক বাসে চড়ে 450 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। রাত গভীর, শহর ঘুমিয়ে পড়েছে। চোখে ঘুম, কিন্তু এই দীর্ঘ পথও যেন এক আলাদা রোমাঞ্চ। সকালে যখন পৌঁছালাম কুলা তেরাঙ্গনুতে, তখন ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে ছোট্ট শহরটাকে। এখান থেকেই আমাদের যেতে হবে জেটি পয়েন্টে, যেখান থেকে শুরু হবে রেদাংয়ের জলপথের গল্প। তেরাঙ্গনুতে পৌঁছে গেলাম এবং এই বাস স্ট্যান্ডে এখন কিছু খাবো, দেখি কি খাবার পাওয়া যায়। এখানে সিদ্ধ আছে, কলার পাতা, এটা নাসি, তাহলে কলার পাতার এই ভাত আমরা খেতে পারি। আমরা 10 রিঙ্গিতে 2টি খাবার নিলাম, টেস্ট করে দেখি কেমন।
লোকাল ফুড আপনি ট্যুরে আসছেন খাবেন না সেটাও কিন্তু ঠিক না, অনেক সময় আপনার বাংলা খাবার পাবেন না এখানে। খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখান থেকে বাস যাবে T10। আমার সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে সেটি হলো T10 2 পার্সন মারাং জেটি। কুলাউ তেরাঙ্গনু থেকে রওনা হয়ে গেলাম। একজন স্থানীয় মালয়ের পরামর্শে লোকাল বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেটার ভাড়া মাত্র 5 রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় 130 টাকা। যেটিতে পৌঁছানোর জন্য বাস, গ্রাব বা ট্যাক্সি পাওয়া যায়, কিন্তু গ্রাবের ভাড়া এখান থেকে প্রায় 50 রিঙ্গিত, যা এই বাজেট টিপে একটু বেশি। বাজেট ট্রাভেল মানেই কম খরচে বেশি দেখা। একটু সামনে যেতেই চোখে পড়ল ক্রিস্টাল মসজিদ, যা এই অঞ্চলের অন্যতম আধুনিক ও ভিজুয়াল আকর্ষণ। পরের পর্বে আমি আপনাদের নিয়ে সেখানে ভ্রমণে যাব, যেখানে এর ইতিহাস ও সৌন্দর্য বিস্তারিত তুলে ধরব। প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মেরাং। এখান থেকে জেটি পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বাস থেকে নামার পর পরিচয় হলো একজন স্থানীয় সহযাত্রীর সঙ্গে। তিনি রেদাং দ্বীপের এক রিসোর্টের মালিক। Come here by bus, okay, to This place name is this Marang Jetty. You take the boat coming, okay, Speedboat. the speedboat. You see, এখান থেকে যেটি জানলাম যে 45 মিনিট সময় লাগবে। police, my friend. We can go? Yes, come. Okay. আলাপের এক পর্যায়ে তিনি তার এক বন্ধুর গাড়িতে করে আমাদের জেটি পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম আমরা। ভ্রমণের শুরুতেই এমন আন্তরিকতা সত্যি অভিভূত করার মতো। ভদ্রলোক আমাদের শুধু জেটিতেই পৌঁছে দিয়েই থেমে যাননি। তিনি নিজেই আমাদের টিকিট কাউন্টারে নিয়ে গেলেন এবং স্পিডবোট মালিককে জানালেন আমরা তার রিসোর্টের গেস্ট। এরপর আমরা টিকিট কাটতে গেলাম। স্পিডবোটের দুজনের টিকিটের খরচ হলো 110 রিঙ্গিত, অর্থাৎ জনপ্রতি 55 রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1450 টাকা। দ্বীপের পথে যাত্রায় এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের টিকিট কাটা শেষ, মাত্র 55 রিঙ্গিত করে নিল ওয়ান ওয়ে। আমরা এখন যাব, আমাদের যাত্রা শুরু হচ্ছে। নির্ধারিত সময়ে সবাই উঠে বসলেন স্পিডবোটে। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক এখানে, তাই দেরি না করে আমরাও পরে নিলাম। সামনে অপেক্ষা করছে সাগর পাড়ি দিয়ে রেদাং যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছোট্ট একটি খাল পেরিয়ে যখনই আমাদের স্পিডবোট দক্ষিণ চীন সাগরের উন্মুক্ত বুকে প্রবেশ করল, চারপাশের দৃশ্য যেন মুহূর্তেই পাল্টে গেল। নীল জলরাশি আর আকাশের অসীম মেলবন্ধনে তৈরি হলো এক অবিশ্বাস্য রকম সুন্দর পরিবেশ। ঢেউয়ের ছন্দে ছুটে চলা আমাদের বোট যেন কখনো লাফিয়ে উঠছিল সাগরের বুকে। এ এক দুরন্ত রোমাঞ্চ। প্রায় 1 ঘন্টার এই সমুদ্র পথ ছিল শুধুই রোমাঞ্চ আর সৌন্দর্যের এক দুর্লভ অভিজ্ঞতা। অবশেষে আমরা জেটি ঘাটে এসে পৌঁছলাম রেদাং আইল্যান্ডে। আমাদের খাবার রেডি দুজনের। চলুন আমরা কোথায় বসে খাই গেলে, সমুদ্রের পাড়ে বসে খাবো। দারুণ জায়গা, একদম ভাসমান রেস্টুরেন্ট, লোকাল ফুড উপভোগ করব। টেস্ট করে দেখি। নাস্তা শেষে এবার শুরু হলো হোটেল খোঁজার অভিযান। আমাদের লক্ষ্য সুলভ মূল্যে ভালো মানের রিসোর্ট। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য আসমাদি রেদাং রিসোর্টে।
রুমগুলো দেখে মনে হলো মোটামুটি ভালোই, তবুও মনে একটা প্রশ্ন, আরও একটু ভালো কিছু হলে কেমন হয়। ঠিক তখনই মনে পড়ে গেল আসার পথে বাসে আমাদের পরিচয় হয়েছিল একজন রিসোর্ট মালিকের সঙ্গে। Booking.com-এ তার রিসোর্ট রেদাং ডি রিম্বা নিয়ে আগেই চোখে পড়েছিল একটি দারুণ অফার। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। ভাগ্য ভালো, তিনি জানালেন এখনও রুম খালিই আছে। রিসোর্টটি এখান থেকে মাত্র 2-3 মিনিট হাঁটা পথে, তাই দ্বিধা না করে ব্যাগ কাঁধে তুলে রওনা হলাম, আর একটু ভালো কিছু পাওয়ার আশায়, আর একটু বাড়তি আরামের খোঁজে। অনেক সুন্দর, অনেক বড় এবং অনেক গোছালো। দূর থেকেই চোখে পড়ল পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সুন্দর সব কটেজ। উপরের দিকে উঠে যেতে হবে পাহাড়ের কাছে কাছে। কি সুন্দর করে এই রিসোর্টটি বানিয়েছে, চলুন দেখাই। এটি আমাদের রুম। ওকে, চলো, অবশেষে পেয়েছি। ও সামান্য বাড়তি খরচে এমন এক জায়গায় রাত কাটাতে পারবো, এটাই যেন এই ভ্রমণের এক বাড়তি প্রাপ্তি। পরিপাটি, পরিষ্কার আর মোটামুটি সব ব্যবস্থাই আছে। একটি রাত নিশ্চিন্তেই কেটে যাবে এই আশা করছি। সারা রাতের দীর্ঘ যাত্রা শেষে বেশ ক্লান্ত ছিলাম দুজনেই, তাই দ্রুত ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের জন্য। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে রয়েছে নানা ধরনের খাবারের প্যাকেজ। আমরা বেছে নিলাম মালয়েশিয়ার দুটি ঐতিহ্যবাহী খাবার। মালয় লোকাল ফুড আমি সবসময়ই উপভোগ করি, স্বাদে পরিচিত, মশলায় পরিচ্ছন্ন আর অনেকটাই আমাদের বাংলাদেশি রুচির সঙ্গে মিলে যায়। আমি আর হাসিবুল দুজনেই বেশ তৃপ্তি নিয়ে খাবার খেলাম। খাওয়া শেষে আমরা বুক করলাম একটি প্যাকেজ ট্যুর। এবার আমরা ঘুরে দেখব রেদাং আইল্যান্ডের কিছু বিশেষ পর্যটন আকর্ষণ। ভিউয়ার্স, এবার আমরা যাচ্ছি এই রেদাং আইল্যান্ডের মূল সৌন্দর্য কি সেটি তুলে ধরতে। একটি প্যাকেজ আমরা নিয়েছি 95 RM। সেই 95 RM-এ অনেকগুলো প্যাসেঞ্জার আছে, যারা টুরিস্ট আছে। আমরা একসাথে করে সবাই মিলে যাচ্ছি। ঠিক 3:30টায় আমরা রিসোর্ট থেকে রওনা দিলাম জেটির পথে। পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি, চারপাশে যেন এক প্রকৃতির প্রদর্শনী। চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়ি দ্বীপের রূপ দেখে। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি রেদাং দ্বীপের অপরূপ সৌন্দর্যে। আই লাভ রেদাং। এই রেদাং থেকে আমাদের বোটটি ছেড়ে যাবে। জেটিতে এসে একে একে উঠে বসলাম স্পিড বোর্ডে। আমাদের সঙ্গে রয়েছেন কিছু স্থানীয় টুরিস্টও। নীল জলরাশি, শান্ত হাওয়ার মৃদু স্পর্শ আর দূরে দিগন্ত জোড়া সবুজ দ্বীপ, সব মিলিয়ে যেন স্বপ্নের কোনো জগতে ভেসে চলেছে। লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো একটি নির্জন সৈকতের খুব কাছাকাছি। এখানেই সবাইকে বলা হলো পানিতে নামতে, কারণ সমুদ্রের নিচেই অপেক্ষা করছে এক রহস্যময় জগৎ। আমি যাব নিচে এবং এই সমুদ্রের নিচে কি রয়েছে, কেন এত বিখ্যাত, চলুন সেটি আপনাদেরকে দেখাই। আমার সঙ্গে যারা এসেছিল তারা সবাই চলে এসেছে। ওকে ওকে ওকে। আমি প্রস্তুতি নিলাম, গিয়ার পরে এক নিঃশ্বাসে ডুব দিলাম পানিতে, আর সেই মুহূর্তেই যেন হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়। সামনের দিকে খেলছে বিশাল বিশাল কচ্ছপ। রঙিন, ধীর, চঞ্চল এই প্রাণীগুলো যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত। আমাদের চারপাশে ঘুরছে কচ্ছপের দল, যেন স্বাগত জানাতে এসেছে তারা। খুবই
ভালো লাগছে। এগুলো যখন এসে পায়ের সাথে ধাক্কা দিচ্ছে তখন কিন্তু ভয় লাগছে, আবার কোনো কোনো একটা অনুভূতি হচ্ছে। চলুন দেখি। পানের নিচের চারপাশটা মনে হচ্ছিল রঙে ভরা এক জীবন্ত চিত্রকলা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো কচ্ছপদের প্রজনন এলাকা হিসেবে রেদাং দ্বীপের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত কচ্ছপরা ডিম পাড়তে আসে এই দ্বীপের নির্জন বালুচরে। এজন্য অনেক রিসোর্ট এবং এনজিও মিলে এখানে কচ্ছপ সংরক্ষণ প্রকল্প চালায়। আমরা সবাই মিলে প্রায় 30 মিনিট কাটালাম এই অসাধারণ অভিজ্ঞতার মাঝে। তারপরও আবারও একে একে উঠে এলাম বোটে, কিন্তু হৃদয় তখনও সাগরের গহীনে আটকে আছে। এবার গন্তব্য রেদাং দ্বীপের সবচেয়ে বিখ্যাত জায়গা লং বিচ। চলুন দেখি এই বালুকা বেলায় কি অপেক্ষা করছে আমাদের জন্য। মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিয়ে এবার আমরা পৌঁছে গেছি রেদাং দ্বীপের সবচেয়ে প্রাণবন্ত স্থান লং বিচে। সাদা বালুর দীর্ঘ উপকূল, এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এতটা নিখুঁত সৌন্দর্য আগে চোখে পড়েনি। স্বচ্ছ নীল জল আর এরকম পাহাড়, ছোট ছোট পাহাড়ে ঘেরা এই রেদাং আইল্যান্ড মালয়েশিয়ার অন্যতম পর্যটন গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক তাই তো ছুটে আসে এই রেদাং আইল্যান্ডের সৌন্দর্য দেখতে। এই সৈকতে সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রাণের উৎসব। দিনে আপনি স্নান করতে পারেন সূর্যের আলোয়, সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পারেন কফির কাপে চুমুক দিয়ে। রাতের বিচ বার আর মিউজিকের তালে তাল মিলিয়ে কাটে অনেকের রাত। প্রতি বছর প্রায় 1 লাখের বেশি পর্যটক ভ্রমণ করে এই দ্বীপে, বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ট্যুরিস্ট মৌসুম। আমাদের এখানে যে 30 মিনিট সময় দেওয়া হয়েছিল সেই সময়টি শেষ করে আমরা আবারও এই বোটে উঠে যাব এবং এই বোটে উঠে আরও 3টি পয়েন্ট এখনও আমাদের বাকি রয়েছে। সেই 3টি পয়েন্ট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এবার আমাদের নিয়ে যাওয়া হলো রেদাং দ্বীপের এক নির্জন কোণে, ছোট্ট একটি পাথুরে দ্বীপের পাশে, যেখানে পর্যটকের ভিড় নেই, নেই কোনো কোলাহল। পাথরের পাশ ঘেঁষে নামিয়ে দিল আমাদের। গিয়ার পরে সমুদ্রে ডুব দিতেই যেন চোখের সামনে খুলে গেল রঙের মেলা। ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ আমাদের চারপাশে ঘুরছে। নানা রং, ডোরা কাটা, বিন্দু বিন্দু দাগের মাছ, কেউ বা ছোট ছোট ঝাঁক বেঁধে, কেউ বা একা একা। আর চারপাশে বিস্তীর্ণ প্রবাল আর শৈবালের রাজ্য। যেমনটা মালদ্বীপে দেখা যায় ঠিক তেমনি স্বচ্ছ জল, রঙিন জীবন আর নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন আমরা ঢুকে গেছি কোনো এক স্বপ্নের নিচু দরজার ভিতর দিয়ে, যেখানে শব্দের বদলে কেবল রঙে কথা বলে। অসাধারণ, দুর্দান্ত, দারুণ এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসলে ভুলবার নয়, সারা জীবন মনে থাকবে। সত্যি বলতে কি, এই জায়গায় না এলে রেদাং দ্বীপের আসল সৌন্দর্য বোঝা অসম্পূর্ণ থেকে যেত আমাদের। এই অভিজ্ঞতা, এই দৃশ্য কখনোই ভুলবার নয়। শৈবাল আর রঙিন মাছদের মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা দিলাম রিসোর্টের পথে, হৃদয়ে এক চিরস্মরণীয় মুহূর্ত রেখে। রেদাং দ্বীপ একদিনের যাত্রা, অথচ মনে হচ্ছে যেন কত স্মৃতি জমে গেল। সমুদ্রের নিচে রঙিন জগৎ, কচ্ছপের ছায়া, নির্জন দ্বীপের নিস্তব্ধতা আর বালুকা বেলার প্রতিটি পদচিহ্ন, সব যেন হৃদয়ে গেঁথে থাকলো গভীরভাবে।
তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। পরের পর্বে আমি আপনাকে নিয়ে যাব কুয়ালা তেরাঙ্গুনু ইতিহাসের এক গর্ভ ক্রিস্টাল মসজিদে। জলের উপর দাঁড়িয়ে থাকা কাঁচ আর ইস্পাতের তৈরি এক অসাধারণ স্থাপত্য, চোখ জোড়ানো বিস্ময়ের ঠিকানা, ইতিহাসের উজ্জ্বল ছাপ সব থাকবে পরের পর্বে। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের এই পর্ব থেকে। দেখা হবে নতুন পর্বে ক্রিস্টাল মসজিদে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।